দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ। আজকে আমাদের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতি ঘরে বাইরে নানা চ্যালেঞ্জ। আর 4 দিন পর অর্থাৎ 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে এবার এই নির্বাচনের পর, এবং এই অধিবেশনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রত্যাশা। এই সংসদকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা কতটা পূরণ হবে এটা নিয়ে যেমন যে প্রত্যাশার জায়গাটা আছে, সেই সঙ্গে শঙ্কার জায়গা কিন্তু অনেক। শঙ্কার জায়গা এই জন্য যে এখন যে এই সংসদ নির্বাচনের পরপরই রাজনৈতিক দলের নেতারা যে ধরে বক্তব্য দিচ্ছেন, ইলেকশন নিয়ে কিন্তু এখন ইলেকশন নিয়ে প্রশ্নের একটা ব্যাপার আছে। অনেকেই বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে নাকি কিনা। বিশেষ করে কয়েকজন উপদেষ্টা যেমন বক্তব্য দিয়েছে, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন, তাদের বক্তব্য নিয়ে এক ধরনের রাজনীতি আলোচনা আছে। সেই সঙ্গে জুলাই সনদ নিয়ে বাস্তবায়ন কতটুকু হবে, অনেকে আশঙ্কা করছেন যে এটি হয়তো আগামী দিনের রাজনীতির প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে, এবং এটি নিয়ে রাজনীতির মাঠে একটা বড় ধরনের উত্তাপ ছড়াতে পারে। সব কিছু নিয়েই রাজনীতি এখন ঘরে বাইরে নানা ধরনের চ্যালেঞ্জ আছে। ইরান আমেরিকার যুদ্ধের নিয়ে অর্থনীতি একটা বড় ধরনের সংকটে পড়েছে। সব কিছু মিলিয়ে আজকে আলোচনা করব আমাদের বিষয়ে রাজনীতি ঘরে বাইরে নানা চ্যালেঞ্জ। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান, এবং আছেন ডক্টর শিব্বির আহমেদ, তিনি উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একটু রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করি। যেটা আমাদের প্রথমে যেটি বলছিলাম যে আজকে ভারতে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর 14 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার হয়েছেন তারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির তারা মৃত্যুর পর, এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারা কোথায় পালিয়ে গেছেন এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কীভাবে তারা পালিয়ে গেলেন এটি নিয়ে আলোচনা হচ্ছে। এই যে গ্রেপ্তার হলেন ভারতে, এরপরে আসলে আপনার প্রত্যাশার জায়গায় কোনটি, অথবা মানে কি জানতে চান আসলে এরপরে? কারণ তার রিমান্ডে নেওয়ার পর নিশ্চয়ই অনেক কিছু তথ্য বেরোবে। সবাইকে শুভেচ্ছা। ওসমান হাদি আমাদের একজন বীর, এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করার জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন, এবং একই সাথে মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতিও পেয়েছিলেন। তার সাথে খুব কাছাকাছি কয়েকটা প্রোগ্রামে ছিলাম, বিভিন্ন সময় কথা হয়েছে। ওসমান হাদিকে আমি যেভাবে চিনি, গণ অধিকার পরিষদের অফিসে তিনি একদিন এসেছিলেন, এবং কোনো একটা কর্মসূচি, সেই কর্মসূচিতে নুরুল হক নূরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, এবং একটা পোস্টার নিয়ে এসেছিলেন, ট্রাকে করে লং মার্চ, কোনো একটা ঘটনা, সেই ঘটনা আমার মনে নাই। তো ওই দিন যে আসলেন অফিসে, ওই দিন থেকে তাকে আমি চিনি, এবং এর আগে ফেসবুক গ্রুপ আমি তাদের গ্রুপটা আমি দেখেছি, মানে গণ অভ্যুত্থানের পরে। দেখেন, অল্প সময় এই মানুষটাকে আমি চিনেছি। তারপরে দেখলাম সে খুব ভালো কথা বলে, মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করলো। বিশেষ করে যখন জুলাই আন্দোলন যারা নেতৃত্ব দিল, তারা ওই আন্দোলনটা আসলে পরবর্তীতে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে যেভাবে ব্যবহার করেছে, মূলত ওসমান হাদি এর প্রতিবাদে বিভিন্ন বক্তব্য মানুষের সামনে হাজির করেছে। এখন যে এনসিপি ওসমান হাদিকে নিয়ে রাজনীতি করছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, কিন্তু তারা কিন্তু ওসমান হাদিকে ধারণ করে নাই। এবং এনসিপি সম্পর্কে বা এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা তাদের নেতৃবৃন্দ যারা রয়েছে, তাদের সম্পর্কে আসলে ওসমান হাদির যে বক্তব্য, এখন যে তারা ওসমান হাদিকে ধারণ করছে, ওসমান হাদি যে সময় আমাদের মাঝে ছিলেন, ওসমান হাদি কিন্তু এনসিপিকে ধারণ করেন নাই। এবং এনসিপি বা তাদের নেতৃবৃন্দ যেভাবে আসলে তারা জুলাইয়ের চেতনা থেকে বিচ্যুত হয়েছে, বারবার তিনি জাতির সামনে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তার বক্তব্যগুলো আপনি দেখেন। তো সেই ওসমান হাদি আমাদের ছেড়ে বিদায় নিল, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। অল্প বয়সে, আমি মনে করি শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে কেউ এত খ্যাতি অর্জন করেছে, এটা আসলে আমার কাছে মনে হয় না এরকম মানুষের সংখ্যা খুব বেশি আছে। ওসমান হাদি একজনই ছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এবং দলমত নির্বিশেষে সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা, এটা বিশাল একটি ব্যাপার। ওসমান হাদিকে যারা এখন দলীয়করণ করার চেষ্টা করছে, আমি মনে করি আসলে তারা ওসমান হাদির প্রকৃতপক্ষে তার শুভাকাঙ্ক্ষী নয়, বরং তারা ওসমান হাদিকে ব্যবহার করে আর একটা রাজনীতি করার চেষ্টা করছে। এই ধরনের রাজনীতি বিশেষ করে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ করছে। আমি দেখেছি ঢাকা 8 আসনে ওসমান হাদিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, আগেও করা হয়েছে, এখনও করা হচ্ছে। ভাই, ওসমান হাদির প্রতি যদি আপনার এত ভালোবাসা থাকতো, তাহলে ওসমান
হাদিকে নিয়ে আপনি এখন যা বলছেন তার আগে আপনি আপনার বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় কতটুকু অবস্থান সৃষ্টি করে দিতে পেরেছেন, এবং তিনি যে চেতনার কথা বলেছেন আমাদের মাঝে, সেই চেতনা আসলে কতটুকু উসমান হাদি বেঁচে থাকা অবস্থায় বাস্তবায়ন করেছেন, এবং আজকে যেভাবে আসলে তার আসামিরা গ্রেপ্তার হয়েছে এটা অত্যন্ত ইতিবাচক। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে ভারতের যিনি হাইকমিশনার রয়েছেন, কয়েকদিন আগে তার বৈঠক হয়েছে, সেখানে কিন্তু অনেক বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানে হত্যাকারী এবং বিশেষ করে যারা পরবর্তীতে বিভিন্ন অপরাধ করে ভারতে পালিয়ে আছে তাদের ব্যাপার নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা হয়েছে, এবং সীমান্তে যাতে হত্যা না হয় সে ব্যাপারেও আলোচনা হয়েছে। অতীতে আপনি দেখবেন যে কোনো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে মানে চোখে চোখ রেখে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে কিন্তু কথা বলে নাই, যে কথা কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন। এবং তারপরে ভারতের এই পদক্ষেপ এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা মনে করি যে ভারতের আচরণ ঠিক এরকম হওয়া উচিত, ভারতের সাথে আমার সম্পর্ক থাকবে ঠিক এই ধরনের ন্যায্যতা। এখানে আমি ডক্টর শিবির আপনার কাছে আসতে, যদি এই গ্রেপ্তারের কথা যদি বলি, রাশেদ খান যেমনটি বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা উদ্যোগ নিশ্চয়ই এখানে ছিল, তারপর ভারতের যে উদ্যোগ এবং সেখানে ওসমান হাদির হত্যাকারী বা মূল আসামি গ্রেপ্তার হয়েছে। এটি কি একদিক দিয়ে আসামি গ্রেপ্তার হচ্ছে, এখানে আপনার মতামত জানতে চাই, এবং এটিকে আসলে মানে বিএনপি সরকারের এক ধরনের সফলতা কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককে ধন্যবাদ। ওসমান হাদি আমাদের জুলাইয়ের বীর সেনানী, জুলাইয়ের বীরদের বীর বলা যায়। যে যখন অনেকেই জুলাইকে ধারণ করতে পারছিল না বা নানাভাবে কলুষিত হয়ে যাচ্ছিল, তখন একমাত্র ওসমান হাদি ইনকলাব মঞ্চের মাধ্যমে জুলাইকে বাঁচিয়ে রেখেছিল। আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাটা দেখেন নির্বাচনের আগে খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা, এবং সে নিজে ক্যান্ডিডেট ছিল ওসমান হাদি। তো এরকম একটা ঘটনায় আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে, তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভালো তৎপরতা আমরা দেখিনি। এবং ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে এ ধরনের খবরটাও আমরা দেশের বাইরে থেকে একজন সাংবাদিকের মাধ্যমে জেনেছি, যিনি ওসমান হাদির হত্যাকারীরা কখন কোন পাশ দিয়ে, ময়মনসিংহ দিয়ে না ঢাকা দিয়ে সিএনজিতে নাকি মাইক্রোবাসে করে যাচ্ছে, সব তথ্য তিনি জানতেন, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জানতো না। এবং এটাতে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে যে রাষ্ট্রীয়ভাবে এক ধরনের সহযোগিতা করেই তাকে পার করে দেওয়া হয়েছিল কিনা। তো ইন্ডিয়াতে যাওয়ার বিষয়টা নিয়ে তারপরও স্পষ্ট বার্তা ছিল না। এখন আমরা সর্বশেষ জানতে পারলাম যে তারা গ্রেপ্তার হয়েছে। তো গ্রেপ্তার হওয়াটা একটা পজিটিভ, নিঃসন্দেহে ইতিবাচক ব্যাপার যে তারা কোথাও না কোথাও গ্রেপ্তার হয়েছে কোনো না কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এখানে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ইন্ডিয়ার পুলিশের হাতে যদি তারা গ্রেপ্তার হয়, তারা কিন্তু ওসমান হাদি হত্যা মামলা হচ্ছে বাংলাদেশে, ইন্ডিয়াতে তো ওসমান হাদি হত্যা মামলা হয়নি। সো তারা সেখানে ওসমান হাদি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে নাকি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করেছে। তো তাদের এখন একটা সম্ভাবনা হচ্ছে যে তারা ভারতে এটার একটা বিচার হবে, ভারতে যদি বিচার হয় তাহলে হচ্ছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদের একটা বিচার করবে, হয়তো সেখানে একটা সাজা হবে, ভারতের কারাগারে সে থাকবে, কিন্তু তাতে করে ওসমান হাদি হত্যার বিচার কিন্তু কার্যকর হলো না। হ্যাঁ, আমি সে পয়েন্টে আসছি। তাহলে আমরা কিন্তু যদি তা হয় তাহলে আমরা ন্যায় বিচারটা পাবো না। এখন দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে প্রত্যর্পণ করা, এক্সট্রাডিশন যদি করা হয়, আমাদের মধ্যে দুই দেশের মধ্যে অপরাধী হস্তান্তরের বিধান আছে, ব্যবস্থা আছে, সেটা যদি হয় সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে তৎপরতা দরকার। আমি এটাকে মনে করি না যে তারা সেখানে গ্রেপ্তার হয়েছে এটা বাংলাদেশ সরকারের কোনো ধরনের তৎপরতার কারণে বা কোনো ধরনের সাকসেস হিসাবে। তারা সেখানে কোনো না কোনোভাবে আইনভঙ্গ করেছে, অথবা তাদের মধ্যে সেই অপরাধী সন্দেহজনকভাবে তারা চিন্তা করেছে যে এরা অপরাধী হতে পারে, সেই হিসাবে গ্রেপ্তার করেছে, এবং পরবর্তীতে দেখা গেল যে এরা হচ্ছে ওসমান হাদি হত্যার সাথে জড়িত। এখন আমরা চাই যেটা দরকার সেটা হচ্ছে যে এদেরকে এক্সট্রাডিশনের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে এখানে বিচার করা। কারণ ইন্ডিয়াতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদের বিচার করে লাভ নাই, এটা দিয়ে আমরা বিচার পাবো না। সো আমি চাই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই তৎপরতাটা যেন থাকে যে তাকে যত দ্রুত সম্ভব তাদের দুজনকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা এবং এখানে বিচার করা, এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। শুধু তাদের দুইজনের বিচার করা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ না, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আর কারা কারা জড়িত ছিল, তাদেরকে কারা ফান্ডিং করেছে বা কারা তাদেরকে মোটিভেটেড করেছে, তাদের এই হত্যাকাণ্ডের পেছনের মোটিভ কি ছিল, কি কারণে, বা আর কারা কারা জড়িত আছে, এই সত্যটা আমরা জানতে চাই। এখানে কোনোভাবে যেন এরকম না হয় যে এক্সট্রাডিশন করতে গিয়ে প্রসেসের মধ্যে গিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে আমরা মেরে ফেলছি, অথবা কোনো কারণে তারা মৃত্যুবরণ করেছে, এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। আমরা চাই এটা সত্য উদ্ঘাটন হোক, পেছনের ঘটনাটা আমরা জানতে চাই। জি রাশিদ খান, আপনি যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারির
কথা বললেন, আমি আজকে একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই আপনি দেখেছেন যে আজকে মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সম্রাট নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং এই মামলার প্রতিক্রিয়া দিতে গিয়ে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি মির্জা আব্বাস সম্পর্কে যে কথা বলেছেন, আমি সেটা উচ্চারণ না করে একটা অশালীন ভাষায় তিনি কথা বলেছেন। আমি বলছি উচ্চারণ করছেন না, কিন্তু মিডিয়াতে তো ঠিকই এটা প্রচার করা হচ্ছে। প্রচার হয়ে গেছে। তাহলে উচ্চারণ করলে খুব বেশি সমস্যা আছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, আমি উচ্চারণ না করি, আমাদের প্রোগ্রামে না করি, কিন্তু সেই আপনি দেখেছেন যে এই আমি যেটা বলছিলাম যে ঘরে বাইরে নানা চ্যালেঞ্জ, মানুষজন প্রত্যাশা করছে রাজনীতিতে একটা সুবাতাস বইবে, একটা পারস্পরিক সহনশীলতা থাকবে, সেখানে এই ধরনের বক্তব্য বা কিংবা যে মামলা দায়ের করা, মানহানির জন্য একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যদি মামলাটি মির্জা আব্বাস করেননি, বিএনপির অন্য একজন নেতা করেছেন, তাকে অলরেডি শোকজ করা হয়েছে, যে তিনি দলের অনুমতি না নিয়ে কেন মামলা? প্রথমত আমি বলি যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি জনাব মির্জা আব্বাস সাহেবকে নিয়ে যে কথা বলেছেন, তার আগে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভদ্র হতে শিখুন, আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। এই যে সভ্যতার কথা বলার পরপরই তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন। এইটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারিদের সভ্যতা। এবং এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা কিন্তু এখন জামাতের মুখপাত্র, এনসিপি এখন জামাতের মুখপাত্র। জামাত দেখবেন যে এখন এই মুহূর্তে তারা কিন্তু একদম সাইলেন্ট কিলার, মানে চুপচাপ বসে আছে। কিলটা করাচ্ছে কাদের মাধ্যমে? এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিদের মাধ্যমে। তারা নতুন রাজনীতি করতে চায়, নতুন বন্দোবস্ত করতে চায়। কি কথা বলার মাধ্যমে? এই কথা আপনি উচ্চারণ করলেন না, আমাকে অনুমতি দিলেন না। আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। জি প্লিজ। আপনি অনুমতি দিচ্ছেন আমাকে বলার জন্য? আপনি আপনার মতো বলতে পারেন, কিন্তু আমি আসলে কি বলবো, আসলে আমি নিজে আসলে এই ধরনের শব্দ আমি কখনো বলি না এবং বলা যায় না, বলা উচিত না। এবং তিনি কিন্তু এই কথাগুলো বলছেন অনবরত এবং ভাইরাল হওয়ার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি সে মানে আমার মনে হয় যে প্রতিদিন তিনি হয়তো ঘুমানোর আগে 2-5 ঘন্টা ভাবেন যে পরের দিন আসলে কি বিষয়ে বক্তব্য দিবেন, মানে ইতিবাচক বক্তব্য না। কারণ এই দেশের যে অবস্থা আমি দেখতেছি যে আপনি যত খারাপ কথা বলবেন, আপনি যত গালিগালাজ করবেন, আপনাকে নিয়ে মিডিয়া তত বেশি আপনার পিছনে ঘুরবে। একটা গ্রুপ আছে, আমি দেখি সাংবাদিকদের গ্রুপ, আমিও অ্যাড আছি। তো সাংবাদিকরা সেখানে বিশেষ করে আমাদের যারা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করে, তারা জানতে চাইছে নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে কোথায় আছে, এরপরে কোথায় আছে। কারণ কি? তাদের গালি লাগবে। এই যে ফেসবুকে এক ধরনের ডলার ইনকাম হয় বা এক ধরনের আর্নিং আসে, মানে আপনি সভ্যতাকে নষ্ট করে ফেলাচ্ছেন এইভাবে। আপনি কোন বক্তব্য প্রচার করবেন আর কোন বক্তব্য প্রচার করবেন না, এটা তো আপনাকে বুঝতে হবে। দেখেন, আপনি গণমাধ্যমে সব জায়গায় দেখেন বলা হচ্ছে যে অসভ্য ভাষায় মির্জা আব্বাসকে গালি দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং সেই বক্তব্য তারা হুবহু প্রচার করতেছে। এটা কি সভ্যতা? এটা কি গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ? মানে এই বাংলাদেশের জন্যই কি আসলে আমাদের এত মানুষ জীবন দিয়েছে? আপনি নতুনত্বের কথা বলছেন, আপনি পরিবর্তনের কথা বলছেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন? আপনি সেই গতানুগতিক রাজনীতি, আওয়ামী লীগের নেতারাও তো এইভাবে গালিগালাজ করে কথা বলতো না। আপনি আওয়ামী লীগকে খারাপ বলছেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল, সব ঠিক আছে, কিন্তু কথা হলো আওয়ামী লীগের নেতারাও তো একটা বক্তব্যের একটা স্ট্যান্ডার্ড ছিল। এই নাসিরুদ্দিন পাটোয়ারিতে বক্তব্যের কোনো স্ট্যান্ডার্ড নাই। দেখেন, তিনি জামাতকে বলেছে জামাত একটি ভারতের তৈরি দল, বলে নাই? আজকে হয়তো জামাতের সাথে জোট হয়েছে, যে কারণে জামাত তাকে কোলে চড়িয়ে নাচতেছে, আজকে তাকে ব্যবহার করতেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি তো জাস্ট ইউজ হচ্ছে জামাতের দ্বারা, তাই না? জামাত তার ফেসবুকে দেখবেন আগে দিত গালি, এখন প্রশংসা করে। কিছুদিন আগে নির্বাচনের আগের দিন পর্যন্ত, জোট হওয়ার যে সিদ্ধান্ত, তার আগের দিন পর্যন্ত জামাত শিবিরের নেতাকর্মীরা এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে অসংখ্য গালিগালাজ করেছে, ফেসবুকে পোস্ট করেছে। এখন যখন তিনি জামাতের হয়ে গেছেন, তখন তিনি খুব ভালো হয়ে গেছেন। এরপরে দেখেন, আপনি যদি খেয়াল করেন না, কিন্তু তাকে এই যে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলার জন্য বা বক্তব্য দেওয়ার জন্য কি মানহানির মামলা আবার এটা বেশি হয়ে গেল না এই সময় এসে? আচ্ছা, আপনি বলেন তো, দেশে আইনের শাসন আপনি প্রতিষ্ঠা করতে চান না? অবশ্যই ভাই, চান কিনা আপনি? তো আইনের শাসন মানে কি? কেউ যদি তার বক্তব্যের মাধ্যমে অন্যের সম্মানহানি করে, বাংলাদেশের আইন রয়েছে, অবশ্যই সেই আইন অনুযায়ী তার বিচার হওয়া। বিএনপি তো পড়েছে মানকের চিপাই, তাই না? এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা যা ইচ্ছা তাই বলছে। বিএনপি আসলে তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করার মতো জায়গায় নাই, কারণ এখন সরকারকে তো চালাইতে হবে। এই যে দেখেন, আমরা যে কথাগুলো শুনি এবং অনেক জায়গার অনেক তথ্য রয়েছে যে নাহিদ ইসলাম বলেন, জামাতের আমির বলেন, তাদের আসনে তারা কিন্তু পাশ করে নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পাশ দেখিয়েছে। এর কারণটা কি? অন্যতা দ্বারা নির্বাচনটা মানতো না, জামাত মানতো না, এনসি মানতো না, তখন কি হইতো? ব্যাপারে এই ধরনের আলোচনা তো রয়েছে, এই ধরনের আলোচনা আছে না? এবং ওই আসনের যারা প্রার্থী তাদেরও অভিযোগ রয়েছে।
এখন তারা তো অভিযোগ করতেছে তারা নাকি 203 আসন পেয়েছে, জামাতের বুদ্ধিজীবীরা বলছে যে জামাত নাকি 203 আসন পেয়েছে, অথচ তাদের বিরুদ্ধে যে লোকে মুখে এই ধরনের গুঞ্জন রয়েছে, এই ধরনের অভিযোগ রয়েছে, ওই অঞ্চলের যারা প্রার্থী তাদের অভিযোগ রয়েছে, এটাকে তারা পাত্তাই দিচ্ছে না। মানে জামাত ফেরেস্তা তার এমনভাবে দেখাচ্ছে যে বাংলাদেশ মনে হয় আগে থেকেই সুইজারল্যান্ড ছিল, বিএনপি ক্ষমতায় নেওয়ার পরই বাংলাদেশ মনে হয় গরিব হয়ে গেছে। এর আগে বাংলাদেশের জনগণ খুব ধনী ছিল, এর আগে এই যে আপনার এই তেলের সমস্যা ছিল না, এর আগে আপনার এই ধরনের সমস্যা ছিল না, এখন বিএনপি ক্ষমতায় আসার পরে সব সমস্যা বেড়েছে। জামাত ইসলাম কি ফেরেশতা নাকি? আসবো আপনার কাছে ডক্টর শিবির আহমদ, এই ব্যাপারটি নাসিরউদ্দিন পাটোয়ারি এই ব্যাপারটি নিয়ে একটু বলতে চাই যে এই যে সহনশীলতা কিংবা ভদ্র আচরণ রাজনীতিবিদদের মধ্যে। আমি 10টা সেকেন্ড একটু ভারতের ইস্যুসটা বলে নিই। যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট হাদির হত্যাকারীদেরকে এক্সট্রাডিশনের জন্য চেষ্টা করবে, এখানে ভারতের সাথে যে কোনো ডিলিংসে গেলে আমাদের এই কথাটা বলা দরকার যে এই যে বাংলাদেশে যে কেউ যে কোনো ধরনের অপরাধ করে খুন করে ভারতকে তাদের একটা নিরাপদ আশ্রয় হিসেবে গ্রহণ করে এবং যে কোনো সময় যে কোনো একজন খুন করবে বাংলাদেশে চলে যাবে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নেবে, এই জিনিসটার ব্যাপারে আমাদের রাষ্ট্রীয়ভাবে কথা বলা দরকার যে তোমরা কেন আমাদের দেশের সন্ত্রাসীদেরকে আশ্রয় দাও। বহু সন্ত্রাসীরা আমাদের জুলাইয়ের যারা খুন করেছে, শত শত মানুষকে খুন করেছে, এরা সবাই ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের শুধু হাদির হত্যাকারীদের না, আমাদের সেই আসামিদেরকে এক্সট্রাডিশন করা দরকার। আমাদের এখানে আইসিটি মামলায় যাদের ফাঁসির রায় হয়েছে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এদেরকে ইন্ডিয়া থেকে এক্সট্রাডিশনের ব্যাপারে সরকার আমি মনে করি জোর দাবি জানাবে এবং এটা নিয়ে কথা বলা দরকার। তারা যদি আমাদের সাথে বেশি সুলভ আচরণ করতে চায় তাহলে আমাদের দেশের সন্ত্রাসীদের তারা লালন পালন করতে পারে না। আমি যে কথাটা আসছিল মানহানি মামলা নিয়ে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে, আমি প্রথমে মানহানি মামলাটাই আসি। দেখেন, যে কেউ মামলা করতে পারে, মামলা করার ব্যাপারে কোনো অসুবিধা নাই, হ্যাঁ মামলা করতে পারেন, কিন্তু মানহানি মামলা করার জন্য আইনানুগ পদ্ধতি হচ্ছে যিনি সংক্ষুব্ধ ব্যক্তি, যিনি মনে করছেন তার মানহানি হয়েছেন, তিনি শুধুমাত্র মানহানি মামলা করতে পারেন, অন্য কেউ তার পক্ষ থেকে মানহানি মামলা করতে পারে না। তো এই যে তেলবাজ নেতারা, অতীতে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে এরকম অসংখ্য মানহানি মামলা হতো এবং অনেক মানুষকে হয়রানি করা হতো। এই হয়রানির প্রক্রিয়াটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ডিরেকশন থাকা উচিত যে যিনি মনে করবেন তার মানহানি হয়েছেন শুধুমাত্র তিনি মামলা করতে পারবেন, অন্য কেউ তার পক্ষ থেকে মামলা করতে পারবে না। তাহলে এই যে তেলবাজ মামলাবাজ কর্মীরা সউদ্বেগে অতি উৎসাহী হয়ে গিয়ে মামলা করবে, এইটাতে দল বিব্রত হবে এবং রাজনৈতিক কালচারের মধ্যে এই যে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই ধরনের খারাপ সিনারিও তৈরি হবে যদি এই মামলাবাজি চলতে থাকে। সো প্রথম কথা হচ্ছে এই মামলাবাজি বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি যে শব্দ চয়ন করেছেন, এটা ডেফিনেটলি আমি সমর্থন করি না এবং এটা রাজনৈতিক পরিভাষায় বিশেষ করে বাচ্চা পোলাপানরা দিতে পারে, কিন্তু বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আমরা এটা আশা করি না, এটা করা উচিত না। কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের রাজনীতিতে কীভাবে ঢুকে গেল আমরা যদি দেখি, ফেসিবাদী আমলে এই স্লোগানটা আসলে শুরু হয়েছিল আমাদের রোড সেফটি মুভমেন্টের সময়। বাচ্চারা যখন আন্দোলন করছিল তখন বিভিন্ন গাড়িতে আমরা দেখছি এটা লিখে দিত পুলিশকে উদ্দেশ্য করে। তো এই যে জেনজির আন্দোলনের সময় এই ধরনের স্লোগানগুলো নর্মালাইজ হয়েছিল এবং এই জিনিসটা ডেফিনেটলি আমাদের রাজনীতির জন্য খারাপ। এবং ফেসিবাদী সময়ে এই জিনিসটা হয়েছে কেন, যে মানুষ যখন কোনোভাবে তার মত প্রকাশ করতে পারছে না, একদম বন্দী অবস্থায় আছে, কোনো কথা বললেই ধরে নিয়ে যাচ্ছে, কোথাও তার কথাটা এক্সপ্রেস করতে পারছে না, তখন মানুষ গালিগালাজ করে। তো এই গালিগালাজের কালচারটা কিন্তু গত 15 বছরে তৈরি হয়েছে। এটা অনলাইনে অফলাইনে এখন রাজনৈতিক নেতাদের বক্তৃতায় আসতেছে। এই যে ফেসিবাদ আমাদের দেশের রাজনীতিকে নষ্ট করে দিয়ে গেছে, এটা আরেকটা উদাহরণ। এই যে ফেসিবাদী আমাদের দেশের রাজনীতি কিন্তু এতটা নোংরা কথাবার্তা ছিল না। শেখ হাসিনা বলতো সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়ার কীভাবে লিভার নষ্ট হয়েছে রে, এটারে সেটারে, কোথায় নাইট ক্লাবে থাকতো, কোথায় হোটেলে ছিল রাতের বেলায়, নানান ফালতু কথাবার্তা খালেদা জিয়ার ব্যাপারে শেখ হাসিনা বলতো। তো একদম সর্বোচ্চ জায়গা থেকে এগুলো বলতো এবং এগুলোর প্রতিক্রিয়া তখন জনগণও বলতো বা বিরোধী পক্ষও বলতো। এভাবে করে বলতে বলতে এই জিনিসগুলো নর্মালাইজ হয়ে গেছে। আমি এটা শেখ হাসিনাকে দায় দিব, এই ধরনের ল্যাঙ্গুয়েজ এখন যে আমাদের রাজনীতিতে নর্মালাইজ হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা শেখ হাসিনার আমলে যেই পরিবেশ পরিস্থিতি ছিল, শেখ হাসিনা দেশের 12টা বাজিয়ে দিয়ে গেছে, কালচারের 12টা বাজিয়ে দিয়ে গেছে, নষ্ট করে দিয়ে গেছে সব। বাট আমি চাই এখান থেকে রাজনৈতিক নেতারা উঠে আসুক। এখান থেকে যদি আমরা পরিবর্তন না করি তাহলে ক্ষতি হবে। আর এখানে রাশেদ ভাই একটা কথা বলছিলেন যে এই রাশেদ কে বলে নাসিরউদ্দিন পাটোয়ারি ইউজ হচ্ছেন, তাকে দিয়ে কেউ বলাচ্ছে কিনা। আমার মনে হয় না নাসিরউদ্দিন পাটোয়ারি এতটা
ফিডিং করতে হয় যে তাকে অন্য কেউ শিখিয়ে দিবে, তারপর সে আপনার বলবে মনে হয়? সে নিজেই একাই 100। বরং এখন এই অভিযোগ নানানভাবে অন্যরা রাশেদ ভাইয়ের বিরুদ্ধেও বলে যে রাশেদ ভাই এখন বিএনপি দ্বারা ইউজড হচ্ছে, ছিল গণ অধিকার পরিষদে সংস্কারের পক্ষের আপনি লোক, রাজনৈতিক ছাত্র বিশ্লেষক আন্দোলন নাকি ছাত্র জামাতের আন্দোলন প্রতিনিধি সেটা ছাত্র বলতে হবে আন্দোলনের পক্ষের লোক। এখন না বলছি এরকম আপনি কি- অভিযোগ পাল্টা অভিযোগ আপনি কি হতে পারে। এখানে রাজনৈতিক বিশ্লেষক আমি নাকি জামাতের আপনি প্রতিনিধি? আপনার সময় তাহলে- বলবেন, তাহলে আপনি যদি আপনার কথা সময় বলতে খুব ভালো হয় আমার জন্য। আপনি আপনার যখন সময় বলেন, রাজনৈতিক সমস্যা বিশ্লেষক নাই। হয়ে টক শোতে আসবেন, আপনি তখন আমি রাশেদ আপনাকে ভাই একভাবে আপনি আপনার treat সময় করব। বলেন, আপনি আর যখন কথা আপনি বলছেন জামাতের প্রতিনিধি হয়ে আপনি যখন কথা বলছেন প্রকাশ্যে তখন আমি আসবেন, বলি নাই, তখন আমি আপনি- আপনাকে রাশেদ ভাই এই জিনিসটা একটু অসুন্দর। আপনি হ্যাঁ, তো নিজেও তো এই জিনিসটা normalize করতেছেন বক্তব্যগুলো। এই জিনিসটা আপনি অসুন্দর, তো বিশ্লেষক হতে পারেন না। এই জিনিসটা আপনি অসুন্দর। এখানে জামাতের আমি প্রতিনিধি কি হিসেবে হতে না আসেন, পারি না আসেন, পারি এটা আমার সমস্যা ব্যাপার। নেই। দেখেন রাশেদ ভাই, আমি কি হতে পারি না পারি এটা আমার ব্যাপার, ভাই, গুপ্ত দর্শক থেকে তো জাজ করবে, বক্তব্য দেওয়া যায় না। দর্শকরা জাজ করবে, দর্শকরা ঠিক আছে। শুনতেছে। আমি বলতেছি যে মানে আপনি যখন আপনাকে বলছেন তো যে দর্শকরা নাসিরউদ্দিন রাজনৈতিক পাটোয়ারিকে ব্যবহার করা বিশ্লেষক মনে হচ্ছে, করে না। তার মানে হচ্ছে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির যে পার্সোনাল এজেন্সি আছে এটাকে আপনি স্বীকার করতেছেন না। আপনি মনে করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বাচ্চা ছেলে, তার নিজস্ব কোনো এজেন্সি নাই, নিজস্ব কোনো বক্তব্য নাই। আপনি তো তাকে এভাবে আপনি তো নিজেই তার বললেন তার যে সেই বাচ্চা নিয়ে এজেন্সিটা বক্তব্য দিতে পারে, আপনি নিজেই না, বললেন। না না তার বক্তব্যকে আমি সমর্থন করছি না, অবশ্যই আমি নিন্দা তাহলে করি, আপনি কিন্তু এটার মানে এটা না যে আপনি তার এজেন্সিকে অস্বীকার করবেন। রাশেদ খান, যেহেতু আপনি বলছিলেন যে ওই জামাত ইসলামী যে নির্বাচন নিয়ে প্রস্তুত তুলছে 203 আসন তারা পেতে পারতেন কি এটি নিয়ে এক ধরনের বক্তব্য আসছে, এবং সেই সঙ্গে জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি আনা হচ্ছে। আপনি যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে কিন্তু এনসিপির নেতারাও এই জিনিসটা বারবারই বলছে যে তাদের অনেক আসন নিয়ে নেওয়া হয়েছে। এবং আজকেও যদি আমি বলি যে আজকে আমাদের শিরোনাম আছে যে সাবেক উপদেষ্টাদের কথায় প্রমাণিত জনগণের রায় হাইজ্যাক করা হয়েছে, জামাতের নামের অভিযোগ করেছেন। নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্ন কিন্তু 11 দলীয় জোট থেকে তোলা হচ্ছে, আসলে তাদের অনেক আসন ছিল কিন্তু শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং করে নিয়ে নেওয়া হয়েছে। দেখেন, এই 11 দলীয় জোট, তাদের অনেকে একসময় একে অপরের শত্রু ছিল, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। যেমন জামাতের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি একসময় বলেছিলেন যে বাপের আগে বাড়তে যেও না, এই ধরনের কথাবার্তা বলেছিল। তারপর বাপকে জামাত, সন্তানকে এনসিপিকে বলেছিল। তো বাপ সন্তান এখন ওই নিজেদের ভিতরে বরিতা যতটুকু ছিল সেটা তারা মিটিয়ে নিয়ে এখন একসাথে পথ চলছে। এটাকে আমি খুব ইতিবাচকভাবেই দেখি। তবে কথা হলো যে এখন আসলে তারা কি চায়, তারা কি আসলে দেশকে মানে সুন্দরভাবে পরিচালিত হোক বিএনপির নেতৃত্বে, সেটা চায়, নাকি আসলে তারা বিএনপিকে হটিয়ে ক্ষমতায় যেতে চায়? এখন যদি আপনি জামাত ইসলামকে দেখেন, জামাত ইসলাম কি আসলে এই রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম? সেই ধরনের বাস্তবতা কি আছে? আন্তর্জাতিক বিশ্ব কি তাদেরকে সমর্থন দিবে, নাকি দেশের জনগণ তাদেরকে সমর্থন দিবে? এখন দেশের জনগণ তাদেরকে কেন সমর্থন দিল না, সেটি একটা বড় বিষয়। সেক্ষেত্রে যদি আপনি মানে নাহিদ ইসলামের বক্তব্য অ্যানালাইসিস করেন, নাহিদ ইসলাম বলেছিল যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, হয়তো ভোট পাবে। জোট করা অনেকে তো অন্ধভক্ত আছেই, তাই না? ইসলামকে ব্যবহার করে, ওয়েলফেয়ার মেকানিজম ব্যবহার করে কিভাবে জনগণের সাথে জামাত ধোঁকাবাজি করতেছে সেটা তো মানুষ আস্তে আস্তে বুঝতেছে, এবং এই আরও বুঝবে। এখন তো মানুষ সচেতন। এক গণ অভ্যুত্থানের সময় যে জামাত এই ধরনের প্রতারণার রাজনীতি করেছে ওয়েলফেয়ার মেকানিজমের নামে, এবং এই জান্নাতের টিকিট বিতরণের নামে কাঁচা টাকা বিতরণ করেছে, এটা তো আসলে বিএনপি বুঝতে পারে নাই, গোপনে গোপনে এই কাজগুলো করেছে। তো এখন যেহেতু জিনিসগুলো প্রকাশ্যে এসেছে, সুতরাং জামাতের ভোট আগামীতে আরও কমবে। তো যাই হোক, আপনি যে কথা বলছিলেন, দেখেন আমার কাছে মনে হয় যে রাজনীতিতে সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই সহনশীলতা আসলে আমরা দেখাতে পারছি না। বিশেষ করে জামাতের আমির যে কথা বলল, কিসের উপর ভিত্তি করে তিনি এই কথা বললেন? দেখেন, আপনি নিশ্চয়ই বিশ্লেষণ দেখেছেন, অনেকে আপনার বিশ্লেষণ করেছে যে সৈয়দা রিজওয়ানা হাসান এই কথা বলে নাই। কদরুদ্দিন শিশির, যিনি আসলে ফ্যাক্ট চেকিং করেন, তার দ্য ডিসেন্ট যেটা আসলে গবেষণামূলক একটি পত্রিকা, তিনি নিজেই বলেছেন যে এই কথা জামাত ইসলাম যেটা দাবি করছে এটা কিন্তু সে বলে নাই। এবং তার বক্তব্য যদি আপনি পুরোটা শোনেন তাহলে বুঝবেন যে আসলেই তিনি এই কথা বলেন নাই। তিনি 25 মিনিটের যে দীর্ঘ আলোচনা, তার মাঝখানে সাংবাদিক একবার তাকে খোঁচা মারে। তারপরে তার বক্তব্য মানে ওই দিকে গেছে, কিন্তু ওইটা ওই রকমই না যে আসলে জামাতকে মিন করেছে। বলা হচ্ছে যে উগ্রবাদী এবং নারী বিদ্বেষী। জামাত ধরেই নিয়েছে যে জামাত নিজেরা উগ্রবাদী এবং নারী বিদ্বেষী, এবং এটা জামাতকেই বলেছে। তো জামাত কি উগ্রবাদী নারী বিদ্বেষী? যদি না হয়ে থাকে তাহলে কেন এই বক্তব্যকে কেন্দ্র করে তারা আসলে এই ধরনের মুভমেন্ট করলো? তারা কি করলো যে মানে খলিলুর রহমান সাহেব এবং সৈয়দা রিজওয়ানা হাসান তাদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে, এরপরে নতুন নির্বাচন দিতে হবে। আজকে একই ফাঁদে পা দিল জামাতের আমির, একটা দলের আমির, ঠিক আছে, যারা কর্মী পর্যায়ের আছে অনেক সময় অনেক বক্তব্য দিতে পারে, কিন্তু একটা দলের আমির যখন এই উপদেষ্টাদের বক্তব্যকে পুঁজি করে এবং যে কথা তারা বলে নাই সেই কথা মানে এক প্রকার মনে হচ্ছে যে তারা ওই কথা বললে ভালো হতো,
এখন এইটাকে কেন্দ্র করে আজকে যে ধরনের বক্তব্য তারা দিচ্ছে, নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে, অথচ তারাই কিন্তু বলেছিল যে একটা ভালো নির্বাচন হয়েছে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, শুরুতে কিন্তু এই সরকারের উপরে বিএনপির ওই ধরনের আস্থা ছিল না, আমাদেরও ছিল না, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি। জামাত এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, এমনকি শুধুমাত্র 1.5 বছর নয়, 5 বছর টিকিয়ে রাখার জন্য জামাত এমন কোনো কৌশল নাই যে করে নাই। জামাত কেন এই সরকারের বিরুদ্ধে গেল? আমি একটু শেষ করি 1 মিনিটে। জামাত এই সরকারের বিরুদ্ধে গেল একটাই কারণ, যে নির্বাচনে তারা জিততে পারে নাই। তারা চেয়েছিল যে বিএনপি, আওয়ামী লীগ তো বাদ হয়ে গেছে, বিএনপিকে বাদ দাও, আমাদের হাতে ক্ষমতা দিয়ে যাও। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষমতা জামাতের হাতে তুলে দেয়নি, এইটাই তাদের সব থেকে বড় অপরাধ। ভাইয়ের একটা বক্তব্য একটু আমি রিপ্লাই দিয়ে শেষ করি, সেটা দেখেন। তিনি বলছেন যে আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন, অমক অমক। এই কথা বলা হয়েছিল 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময়ও এই ধরনের শব্দ শিক্ষার্থীরা উচ্চারণ করেছে। সেটা কাদের বিরুদ্ধে? ফেসিবাদের বিরুদ্ধে। মির্জা আব্বাস সাহেব কি ফেসিবাদ? দেখেন, তিনি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে শিশু সুলভ বললেন, এবং পরবর্তীতে ওই প্রসঙ্গ টেনে এনে তিনি এই বক্তব্যকে নরমালাইজ করার চেষ্টা করলেন। ঠিক আছে, আমি একটু শেষ করি, আপনি বলেন। আমি বললাম যে এটা কোথা থেকে আসছে, আমাদের কালচারে এই রাজনীতিতে এগুলো ছিল না। উনি বলেছেন যে আসলে এটা উনি বললেন যে এটা মানে যারা মানে শিশু সুলভ বক্তব্য। না, শিশু সুলভ আমি বলি না। ভালো বক্তব্য আপনি না, ভালো বক্তব্য বলি না, শিশু সুলভ বলি না। আমি বলেছি এটা নিন্দনীয়, এগুলা খারাপ। একই তো কথা, খারাপ নিন্দনীয়, একই তো কথা। তো নিন্দনীয় খারাপ, এটা তো বলেছেন। একটা বক্তব্য খারাপ আমি সমর্থন করছি না, এটা খারাপ বক্তব্য হয়েছে, এটার মানে হচ্ছে শিশু সুলভ। আপনার রাশেদ ভাইয়ের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং দেখে আমি খুব সারপ্রাইজ হচ্ছি। যে নিন্দনীয় খারাপ, এর থেকে আমি বলেছি, আমি অ্যানালাইসিস করেছি আমাদের রাজনীতিতে এটা কোথায় আসছে। আমি শিশু শব্দই উল্লেখ করি না। আমি শিশু কেন বলবো তাকে? আপনি দেখেন ওই তো শিশু না, ওই যে ফেসিবাদের বিরুদ্ধে যে শব্দগুলো এদেশের শিক্ষার্থীরা উচ্চারণ করেছে, সেই শব্দটা, লাইনটা এখন তিনি টেনে আনলেন যে এইটা তো সবসময় হয়েই থাকে। এখন এই যে মির্জা আব্বাস সাহেব, তিনি গ্রেফতার হননি গণ অভ্যুত্থানের সময়, তার মানে কি তিনি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে? আপনি নিজেই তো এই বক্তব্যকে নরমালাইজ করলেন এই প্রসঙ্গে, এইভাবে এই বিষয়ে কথা না বলে আমি একটু যদি রাশেদ ভাইয়ের কথা শুনে আমি খুব হতাশ হলাম যে রাশেদ ভাই, মানে এখানে আমরা পাশাপাশি বসে আছি, এখনই রাশেদ ভাই আমার কথাটা বুঝতে পারেন নাই। আবার যদি এটা 2 দিন পরে হতো তাহলে কি অবস্থা হতো? আমি এটা বলিনি যে এটা বলা ঠিক হয়েছে বা এটা এই নাসিরউদ্দিন পাটোয়ারি শিশু বা বাচ্চা কিচ্ছুই বলি নাই। আমি বলেছি যে আমি আমার প্রশ্নটা করি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন আসছে, জামাত ইসলাম থেকে নানা ধরনের মানে এটা নিয়ে অভিযোগ করা হচ্ছে। এটা কি আসলে রাজনৈতিক কোনো গেম নাকি আসলে জামাত মিন করছে? আমি একটু আসি। রাশেদ ভাই অনেকগুলো কথা বলেছেন, আমি একটু জাস্ট নোট নিয়েছি, তো কথা বলি। যে রাশেদ ভাই বলেছেন যে এনসিপি একসময় জামাতের বিরোধিতাও করেছে, আবার এখন জোটে এসেছে। তো এটা খুবই জামাতের কেউ না, না আমি রাজনৈতিক বিশ্লেষক, নিরপেক্ষতার জায়গা থেকে তিনি বিশ্লেষণ করবেন। আপনার কথার আমি জবাব দিচ্ছি। আপনি আমার কাছে এটা কোনো অসুবিধা নাই। আপনি মনে করেন যে আমি জামাতের পক্ষ থেকে আসছি, কিচ্ছু আসে যায় না। আপনি মনে করেন তাহলে আমার বক্তব্য দিতে ভালো হবে। না আপনি আপনার বক্তব্য আপনি দেন, কোনো সমস্যা তো নাই। আমি জামাতের প্রতিনিধি, তাহলে আমার জন্য আসলে আপনার না, আপনি মনে করেন যে আপনি বিশ্লেষণ করার সময় অন্যদিকে আমি আমি একজন বিশ্লেষক, তর্ক করার তো কিছু নাই। আপনি আপনারটা বলবেন, আমি আপনারটা বলেছেন। আমি রাজনৈতিক প্রতিনিধি, প্লিজ আপনি আপনার সময় বললেন, আমি কি বলছি সেটা আপনি তো জবাব দিচ্ছেন, সমস্যা তো নাই। আমি আপনার কথাটা জবাব দিচ্ছি। তো রাশেদ ভাই বললেন যে এনসিপি আগে একসময় জামাতের সাথে একটু বৈরিতে ছিল, আবার জোটে আসছে। এইটা বাংলাদেশের কালচারে খুবই কমন যে দুইটা পক্ষ, প্রতিপক্ষ, পরবর্তীতে আবার একটা কজে তারা একসাথে হচ্ছে। মানে বিএনপি জামাতও তো একসাথে জোটে ছিল কখনো। এখন যেমন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যেও একটুখানি মিল মহব্বত আছে ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য। তো এরকম সমঝোতা নানান সময় নানানভাবে হয়। যেমন মনে করেন গণ অধিকার পরিষদ, রাশেদ ভাইয়ের আগের পার্টি, নুরুল হক নূর নানান সময় বিএনপির অনেক সমালোচনা করেছে, এবং এই 5 আগস্টের পরেই নানান সময় বিএনপির অনেক ক্রিটিসাইজ উনি করেছে যে আওয়ামী লীগ বিএনপি একই গতানুগতিক রাজনীতি করে, পুরনো রাজনীতি করতেছে, নতুন শক্তি দরকার, বিএনপি সমালোচনা করেছে। আবার তিনি বিএনপির সাথে জোটে গেছেন এবং মন্ত্রী হয়েছেন। এটা কিছু যায় আসে না, এগুলো হয় রাজনীতির মধ্যে, এটা খুবই কমন। আমি জানি না ওনার কাছে কিনা এটা অবাক করা মনে হচ্ছে। যেটা হচ্ছে আলোচনায় আসছে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কনফিউশনটা হচ্ছে, দেখেন নির্বাচনের আগে এনসিপির 2জন উপদেষ্টা ছিল গভর্নমেন্টে, এবং তারা পদত্যাগ করলো কেন? যে যদি তারা সরকারে থাকে তাহলে ইলেকশন বায়াস হতে পারে, যেহেতু তারা একটা দলের সাথে তাদের কানেকশন আছে। যদিও তাদের 2জন পদত্যাগ করার পরে একজন সেই দলে জয়েনই করেন না, উনি এখন একটা নতুন দল খুলতেছেন, আরেকজন দলে জয়েন করেছেন কিন্তু নির্বাচন করেন না। কিন্তু তারপরেও তারা কিন্তু
সরকার থেকে পদত্যাগ করেছে সরকার যাতে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি না হয়। কিন্তু আমরা দেখলাম কি যে নির্বাচনের পরে বিএনপির ক্যাবিনেটে খলিলুর রহমান সাহেব আসলেন। তা খলিলুর রহমান সাহেব নির্বাচন পরিচালনায় ছিলেন, গভর্নমেন্টে ছিলেন, তারপরে আবার উনি এই নতুন গভর্নমেন্টের ক্যাবিনেটে আসলেন। এটা ক্লিয়ার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তার মানে হচ্ছে যে দেয়ার ইজ আ চান্স উনি ভিতরে ছিলেন, কোনো মেকানিজম করলেও করতে পারেন তার দলের পক্ষে, যেহেতু তার সাথে বিএনপির কানেকশন ছিল নিশ্চয়ই। এমনিতে হঠাৎ করে এনে মন্ত্রী বানিয়ে দেয় না, আমাকে তো বিএনপি মন্ত্রী বানাবে না, খলিল সাহেবকে বানিয়েছে, তার মানে খলিল সাহেবের সাথে বিএনপির কানেকশন ছিল। তো এটা নিয়ে জামাত এবং এনসিপির মধ্য থেকে কিছু অভিযোগ হয়েছে এবং অভিযোগগুলো ভোটের দিন সন্ধ্যার পর থেকে আসছে। ভোটের দিন পর্যন্ত সবাই বলেছে সুন্দর ভোট হয়েছে এবং সবাই প্রশংসা করেছে, যদিও কিছু সহিংসতা কিছু কিছু জায়গায় হয়েছে। কিন্তু ভোটের দিন রাতে ভোট গণনার ক্ষেত্রে অনেক জায়গায় কিছু ডিসক্রিপেন্সি আমরা দেখেছি। কোথাও ভোট গণনা বন্ধ হয়ে গেছে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি আসন, যে একবার ঘোষণা দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার ঢাকা 13-তে আমরা শুনলাম একবার মামুনুল হককে ঘোষণা দিচ্ছে, আরেকবার ববিহার জাজকে ঘোষণা দিচ্ছে। এই ধরনের কেস হয়েছে। সরকার গঠন করে ফেলেছিল। এই ধরনের কেসের এইজন্যই কারণে মনে হচ্ছে। এই ধরনের কেসের কারণে মানুষের মধ্যে এই কনফিউশনটা তৈরি হয়েছে যে কোথাও কোথাও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তো এই অভিযোগ তারা 30টা বা 50টা আসনের জন্য তারা নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করেছে। আমি মনে করি এই অভিযোগ দায়ের করার মধ্যে কোনো অসুবিধা নাই। তারা যদি মনে করে অমুক আসনের ভোটটা রিকাউন্ট করা দরকার অথবা এখানে আমার ভোটগুলো নষ্ট ভোটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এটা নির্বাচন কমিশন অভিযোগ জানাতে পারে, নির্বাচন কমিশন তারপরে রায় দিবে। এই অভিযোগটাকে আমি সিরিয়াস কিছু দেখছি না, যদি না এই অভিযোগটাকে কেন্দ্র করে হরতালটা করে বয়কট করে বিরোধী দলের সাথে সরকার দলের সাথে মুখ দেখা দেখি হবে না, এরকম সিচুয়েশন তৈরি হতো, তখন আমি ক্রিটিক করতাম। কিন্তু আমরা দেখছি যে সরকার দল এবং বিরোধী দল দুই দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। দেখছেন রিসেন্টলি তারেক রহমানকে জামাতের ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে, উনি গিয়েছেন, সেখানে তারা কথা বলেছেন। আবার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে শফিকুর রহমান সাহেব নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন। তো আমি দেখছি, এবং জামাতের আমি সেদিনে বলেছেন যে আমরা একটা কনস্ট্রাকটিভ বিরোধী দল হব। তো এতে আমি দেখতেছি যে বাংলাদেশে গণতন্ত্রের হাওয়া অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো, এবং বিরোধী দল সরকার দল যেখানে মুখ দেখা দেখি হতো না, নির্বাচন বয়কট করে হরতাল ডাকতো, সেই জায়গায় তারা নির্বাচন মেনে নিয়েছে এবং কনস্ট্রাকটিভ বিরোধী দল হবে বলছে। তো আমি তো দেখি গণতন্ত্রের পরিবেশ সবচেয়ে ভালো এখনকার সময়। সো এই অভিযোগ জানানোতে আমি কোনো অসুবিধা দেখি না যে আমাদের এই আসনে প্রবলেম হয়েছে বা ইঞ্জিনিয়ারিং। রাশিদ খান, 1 মিনিটের মধ্যে যদি আগামী রাজনীতির চ্যালেঞ্জ আপনার কাছে জানতে চাই। আগামীর রাজনীতির চ্যালেঞ্জ হলো যে জামাত ইসলাম এনসিপি যে ধরনের বাক্য বিনিময়ের গালিগালাজপূর্ণ রাজনীতি, প্রতারণার রাজনীতি, ইসলামকে পুঁজি করে ধোঁকাবাজের রাজনীতি শুরু করেছে, যদি আসলে তারা গণতন্ত্রের পথে না হাঁটে, সেক্ষেত্রে আসলে আপনার বাংলাদেশ গভীর সংকটে পড়বে। এই যে এখন এই মুহূর্তে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে, এখন স্বাভাবিক কারণে বাংলাদেশে প্রভাব পড়েছে, তাই না? তেলের দাম, জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এখন কি করা হচ্ছে? গুজব রটিয়ে এখন এই যে তেল পাম্পগুলোতে যে ধরনের ভিড় তৈরি করা হচ্ছে, এইভাবে চলতে থাকলে তো দেশ আসলে কোনোভাবে আসলে সঠিক পথে থাকবে না। সর্বশেষ কথা হলো, দেখেন ভাই বললেন যে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, তো জামাত ইসলাম যে গণতন্ত্র তারা করতে চাচ্ছে, এই গালিগালাজের গণতন্ত্র, এটা কোনো গণতন্ত্র না। শিবের আহমেদ, 1 মিনিট। যে আগামীর রাজনীতির চ্যালেঞ্জ যদি আমি বলতে চাই, বাংলাদেশে এখন ইমিনেন্ট চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমাদের যে সংস্কার বাস্তবায়ন করা। যে আমাদের গণভোট হয়েছে, জনগণ রায় দিয়েছে, প্রায় 67-68% জনগণ রায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে এই নিয়ে আগ্রহ কম, এবং উল্টো তারা জিনিসটাকে কোর্টে নিয়ে যেতে চাচ্ছে। সংস্কারটাকে বিএনপি দেখেন, এখানে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম বরিশাল 1 থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, শহীদুল ইসলাম বরগুনা 1 থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, মাহমুদুর রহমান মিলন রাজশাহী 1 আসনে বিএনপির। এই বিষয়টা আমরা নিশ্চয়ই পরে কথা বলবো। আপনারা এই নাম জামাত যেভাবে আমরা দর্শক আজকে আমরা এখানে শেষ করি, আগামী পর্বে নিশ্চয়ই এই বিষয়টা আরো কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।